আমরা দেখতে পাচ্ছি যে ৬টায় একটি কলকাতাগামী একটি বিমান ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি, রিপাচার বোর্ডে, সেখানে সন্ধ্যা ৬টায় সেটি কিন্তু আমরা বোর্ডে দেখতে পাচ্ছি ডিলে অবস্থা তারা দেখাচ্ছেন। এবং যেটি দোহাগামী একটি ফ্লাইট রয়েছে, সেই ফ্লাইটটি কিন্তু তারা দেখছে যে বোর্ডিং চালুর কথা বললেও এখন কিন্তু আমরা দেখতে কিছুক্ষণ আগে কিন্তু আমরা চালু দেখেছি, কিন্তু এখন এই মুহূর্তে বোর্ডটি বিলম্ব তারা দেখাচ্ছে। কাঠমান্ডু, শারজা, জেদ্দা, দুবাই, দিল্লি বেশ কয়েকটি ফ্লাইটের এই মুহূর্তে বিমানবন্দরের যে মনিটরটি রয়েছে সেই মনিটরটিতেও তারা আসলে বিলম্বনের কথা জানাচ্ছেন। তো এমন দুর্ঘটনায় আমরা দেখেছি, আগুনের দুর্ঘটনাগুলিতে আসলে গত কয়েকদিন আগেও কিন্তু হচ্ছে যে একটি অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ঘটেছিল মিরপুরে, সেটি কিনা কেমিক্যাল গোডাউন ছিল। আবার এই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের যেই অগ্নি দুর্ঘটনা, এবং বড় একটি আমরা দেখেছি যে পুরো বড় একটি কিন্তু স্থান যেটি কিনা আসলে বাংলাদেশের এবং হচ্ছে যে প্রবেশদ্বার হিসেবে আসলে পরিচিত আন্তর্জাতিকভাবে, সেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো সেকশনটি রয়েছে সেই সেকশনে আসলে এত বড় আগুনের ঘটনায় সহকর্মী রাইদুল শুভ জানাচ্ছিলেন যে সেখানকার যাত্রীদের কিংবা তাদের স্বজনদের যে ভোগান্তি সেই বিষয়ে আমরা একটু আমাদের সঙ্গে একজন অতিথিকে যুক্ত করতে চাই, জনাব জাকির উদ্দিন আহমেদ, মহাসচিব, সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা ইতিপূর্বে দেখেছি যে শুনেছি যে সেখানে অনেক ধরনের অত্যাধুনিক যে ফায়ার ফাইটিংয়ের যে ব্যবস্থাপনা সেগুলো ছিল, কিন্তু কোনোটাই কার্যকর ছিল না। এই অবস্থাটা আসলে এভাবে চলতে থাকলে একটা এয়ারপোর্ট কিংবা বিমানবন্দরের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা সম্ভব? জি, ধন্যবাদ আপনাকে। আসলে কার্যকর ছিল না এই জিনিসটি আসলে খুবই চিন্তার বিষয়, কারণ এত বড় একটা কেপিআই প্রজেক্ট, একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কার্যকর না থাকাটা একেবারেই মেনে নেওয়া যায় না। স্পেশালি এই কার্গোতে আপনার হচ্ছে আমাদের যে ওয়্যার হাউস ছিল, এটার মধ্যে ফায়ার ডিটেকশন সিস্টেম এবং ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট সজ্জিত ছিল। এবং আজকে এমন হতে পারে যে ফায়ার ফাইটাররা হয়তো দেরিতে গিয়েছে অথবা অ্যাওয়্যার হয়েছে পরে, কারণ হচ্ছে যে আজকে শনিবার, কিন্তু 24/7 এখানে কিন্তু ফায়ার ফাইটার থাকে, তাদের নিজস্ব ভেহিকেল আছে, নিজস্ব ফোম টেন্ডার, ওয়াটার টেন্ডার আছে। এগুলো কেন কুইক রেসপন্স করলো না, এটা বিশাল একটা গবেষণা অথবা পর্যবেক্ষণের ব্যাপার। আর যেটা আপনি কোয়েশ্চেন করেছেন যে একটা এয়ারপোর্টের এরকম কার্গো এরিয়াতে ওয়েল ইকুইপ থাকাটা বাঞ্ছনীয় এবং থাকাটা কতটুকু কমপ্লায়েন্স মেনটেন করে ছিল সেটা আসলে তদন্ত সাপেক্ষেই বলা যাবে। তবে আমার জানা মতে আমাদের এখানে ওয়েল ইকুইপ ছিল, কারণ আমাদের যারা মেম্বার, আমরা যারা এই ধরনের সেক্টর নিয়ে কাজ করি, তারা আমি শুনেছি, মানে খবর নিয়েছি অলমোস্ট, সেটা হচ্ছে প্রাণ আরএফএল গ্রুপ এখানে কাজটা করেছে। তো ইমিডিয়েট ফায়ার ডিটেকশন কেন কাজ করলো না, বা কাজ করলেও তারা কেন গেল না, এটা অবশ্যই দেখা দরকার। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের মহাসচিব জাকির উদ্দিন আহমেদ, তার কথা শুনছিলাম। এরপর আমরা চলে যাচ্ছি সন্ধ্যার সময় আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী অমরিনা। ধন্যবাদ জাফর। ভয়াবহ আগুনে পড়ছে শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশন। কাজ করছে ফায়ার সার্ভিস, সেনা, বিমান ও নৌবাহিনী। উড়োজাহাজ চলাচল বন্ধে ঢাকামুখী ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে অবতরণ। যাত্রীদের চরম ভোগান্তি। আমি জানি না আমি দুবাইতে অন টাইম পৌঁছতে পারবো কিনা। আমার মনে হচ্ছে না যে রাত 3টা ছাড়তে পারবে, কারণ এটা অনেক সেন্সিটিভ বিষয়। আগুনের কারণে যে চেকিংটা করা ছিল এটা এখন আপাতত বন্ধ রাখছে। এখানে থাকার কোনো জায়গা পাইতেছি না। আমি আনসার বিডিবি ভাইদের সাথে কথা বললাম, ওনারা কোনো কথা বলতেছে না, পাত্তা দিতেছে না। অব্যবস্থাপনাকে দায়ী করছেন এভিয়েশন বিশেষজ্ঞ। অসতর্কতা নাকি অবহেলা খতিয়ে দেখার পরামর্শ। 10,000 কোটি টাকার ক্ষতির সংখ্যা। ইউনিটটা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আমাদের মেইন টার্মিনাল চলে যেতে পারে, $1 বিলিয়ন উপরে ক্ষয়ক্ষতি হবে। নাম্বার 1 কেপিআই, সেখানে ফায়ার ফাইটিং কাজ করতেছে না, এটার জন্য কে দায়ী? দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি অমরিনা। ভয়াবহ আগুনে পড়ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশন। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট। যোগ দিয়েছে সেনা, বিমান, নৌবাহিনী ও বিজিবিও।
উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকায় ঢাকামুখী ফ্লাইট চট্টগ্রাম সিলেটে অবতরণ করছে। বেলা 2টার কিছু পর বিমানবন্দরে 8 নম্বর গেটে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায় দুপুর 2:30টার দিকে আগুন লাগার খবর পেয়ে একে একে যোগ দেয় 37টি ইউনিট। অংশ নেয় সেনা, বিমান, নৌবাহিনী ও বিজিবির বিভিন্ন ইউনিটও। প্রত্যক্ষদর্শীরা জানান অল্প সময়ের মধ্যেই বেড়ে যায় আগুনের মাত্রা। আগুন থেকে বাঁচাতে উড্ডয়নের অপেক্ষায় থাকা উড়োজাহাজ নিরাপদে সরিয়ে নেওয়া হয়। উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকায় ঢাকামুখী 8টি ফ্লাইট চট্টগ্রাম এবং একটি ফ্লাইট সিলেটে অবতরণ করছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের যাত্রীরা। আমার ফ্যামিলি নিয়ে আসছি, বাচ্চা নিয়ে আসছি, তো এখানে থাকার কোনো জায়গা পাইতেছি না। আমি আনসার বিডিবি ভাইদের সাথে কথা বললাম, ওনারা কোনো কথা বলতেছে না, পাত্তা দিতেছে না, ওনারা আমাদেরকে কেউ হেল্প করতেছে না। আমার মনে হচ্ছে না যে রাত্র 3টা ছাড়তে পারবে, কারণ এটা অনেক সেন্সিটিভ বিষয়। মাস্ট বি টেক মি দেয়ার, রাইট? টরন্টোতে নিয়ে যাবে যেভাবে করে হোক। এখন আমি জানি না আমি দুবাইতে অন টাইম পৌঁছতে পারবো কিনা। আগুনের কারণে যে চেকিংটা করা ছিল এটা এখন আপাতত বন্ধ রাখছে, এখন পর্যন্ত কোনো সময় নির্ধারণ করে দেওয়া হয়নি। এই মুহূর্তে বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী শাকির আহমেদ এবং আতাউর কাউসার। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে দাউ দাউ করে আগুন জ্বলছে। যদি বিশেষ করে বলতে যাই, মাঝামাঝিতে থাকা বিভিন্ন কক্ষে কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি উত্তরাংশেও কিন্তু আগুনের যে তীব্রতা সেটি ক্রমান্বয়ে স্পষ্ট হচ্ছে এবং ধোঁয়ার কুণ্ডলী পুরো এলাকাটি ছেয়ে আছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে 37টি ইউনিটের মাধ্যমে ফায়ার সার্ভিস এই অগ্নি নির্বাপনের কাজ করছে সেই দুপুর 2:30টার পর থেকে। কিন্তু এখনো পর্যন্ত আসলে কার্যত অগ্নি নির্বাপনের যে পুরো প্রক্রিয়া সেটি কিন্তু অর্থাৎ আগুনটিকে নিয়ন্ত্রণে আনা যায়নি এখনো পর্যন্ত। যেহেতু এটিতে আমদানি করা বিভিন্ন পণ্যের পাশাপাশি কেমিক্যাল, দাহ্য পদার্থ, পাশাপাশি তৈরি পোশাকও রাখা হয়েছে, সেই ক্ষেত্রে এইখানের আগুনটি নির্বাপন করা বা নেভানো অনেকটাই কষ্টসাধ্য, এমনটি কিন্তু বলছেন এখানের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন, ব্যবসায়ী আছেন, যাদের মালামাল এখানে আছে তারা বলছেন। পাশাপাশি তারা বলছেন যে এই আগুনের পরবর্তীতে তাদের আমদানি করা যে পণ্য এখানে যেগুলো সংরক্ষিত আছে সেগুলো আদৌ অবশিষ্ট থাকবে কিনা সেটি নিয়ে তারা শঙ্কায় আছেন। তারা বলছেন যে পুরোপুরি এগুলো পুড়ে ছাই হয়ে যাবে এমন আশঙ্কাই কিন্তু তারা করছেন। এবং তারা যে বিষয়টি খুব জোর দিয়ে বলছেন যে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে শুরু করে বাংলাদেশ সরকার তাদের এই আমদানি কার্যক্রম পরিচালনার জন্য বিপুল পরিমাণ তাদেরকে চার্জ করে থাকেন। তারা কিন্তু সেই চার্জ পরিশোধ করে বা সেই ফি পরিশোধ করে আমদানিটি করে থাকেন। কিন্তু এখানে আসলে কার্গো কমপ্লেক্সের অগ্নি নির্বাপন ব্যবস্থা বা সার্বিক নিরাপত্তা যেটি সেটি অনেকটাই ঝুঁকিপূর্ণ। গণমাধ্যমেও সেই প্রতিবেদন এসেছে, বারবার বিমান কর্তৃপক্ষকে বা এই বিমানবন্দর পরিচালনাকারী কর্তৃপক্ষের নজরে বিষয়গুলো বারবার আনা হয়েছে। সেখানে ফায়ার সিস্টেম, অগ্নি নির্বাপন ব্যবস্থার যে নাজুক পরিস্থিতি, তারপরেও কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ কার্যত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থার যে ত্রুটিগুলো সেগুলো কিন্তু মোটা দাগে যদি বলা যায়, সেই মোটা দাগের যতগুলো রয়েছে অগ্নি নির্বাপন ব্যবস্থা, সেই পুরো ব্যবস্থাটি কিন্তু ত্রুটিপূর্ণ। এটি নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে বারবার প্রতিবেদন এসেছে, কিন্তু কার্যত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করার কারণে আজকের এই ধরনের দুর্ঘটনা ঘটেছে এমনটি কিন্তু বলছেন এখানের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন, যারা আমদানি করা পণ্য এখানে রেখেছেন, পাশাপাশি যারা ব্যবসায়ী রয়েছেন। পাশাপাশি তারা আরেকটি বিষয় বলছেন যে বেশ কয়েকটি ঘটনা লাগাতার, যদি বলতে যাই মিরপুরের ঘটনার পর চট্টগ্রাম, পাশাপাশি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আজকের এই দুর্ঘটনা, এটি কি নিছক দুর্ঘটনা নাকি উদ্দেশ্য প্রণোদিত? এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে? বাংলাদেশের তৈরি পোশাক শিল্প সহ বাংলাদেশের অর্থনৈতিক খাতকে আসলে ধসিয়ে দেওয়ার কোনো ধরনের অপচেষ্টা আছে কিনা, ষড়যন্ত্র আছে কিনা, সেটিও কিন্তু খতিয়ে দেখার জন্য এই যে আজকের এখানে যারা পণ্য রেখেছেন, পাশাপাশি যারা সম্পৃক্ত আছেন, তারা কিন্তু সেটি বলছেন। এবং তারা বলছেন যে বাংলাদেশের এই তৈরি পোশাক সহ বেশ কিছু খাতে বাংলাদেশের যে একটি অর্জন রয়েছে, পাশাপাশি বাংলাদেশের যে একটি অবস্থান রয়েছে বিশ্ব দরবারে, সেটিকে আসলে নড়বড়ে করে দেওয়ার জন্য কোনো ষড়যন্ত্র হতে পারে। সেই ক্ষেত্রে সরকারকে এবং বিমানবন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন সবাইকে কিন্তু তারা অনুরোধ করেছেন এই বিষয়টি যেন খতিয়ে দেখা হয়।
আরেকটি বিষয় যদি বলতে যাই, বিমানবন্দরের এক পাশে হলেও এই কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু পুরো বিমান ওঠানামার যে কার্যক্রম বা বিমানবন্দর পরিচালনার যে কার্যক্রম সেটিতে কিন্তু বেশ ব্যাঘাতই ঘটেছে। যদি একটু তথ্য দিয়ে বলতে যাই যে এখনও পর্যন্ত আমরা তথ্য যেটি পেয়েছি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই দুপুরের পর থেকে এখন পর্যন্ত 9টি ফ্লাইট অবতরণ করার কথা ছিল, যেগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে চট্টগ্রামের হযরত শাহ আমানত বিমানবন্দর এবং সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে। এবং আমরা বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষের সূত্র থেকে জানতে পেরেছি বেশ কয়েকটি ফ্লাইট যেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্য গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেগুলোও কিন্তু ডিলে হয়েছে, সেগুলোর সময়সূচিতেও বেশ খানিকটা পরিবর্তন এসেছে। সুতরাং এটি বিমানবন্দরের মূল যে অবকাঠামো সেটির এক পাশে হলেও, অর্থাৎ সেটি বিমান ওঠানামার যে জায়গাটি সেটির থেকে খানিকটা এক পাশে হলেও কিন্তু পুরো প্রক্রিয়া যেটি সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে আজকের এই দুর্ঘটনার কারণে। বিশেষত আমরা দেখতে পাচ্ছি ধোঁয়ার কুণ্ডলী, সাদা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী কিন্তু পুরো এলাকার আকাশ ছেয়ে গেছে। এবং এই কার্যক্রম যেটি অর্থাৎ আমদানি রপ্তানিকে কেন্দ্র করে এখানকার যে কার্যক্রম, এই স্টেশনে যে পণ্যগুলো রাখা হয় সেই পণ্যগুলোর কিছুই অবশিষ্ট থাকবে না এমন কিন্তু আশঙ্কা করছেন যারা আমদানিকারক রয়েছেন, পাশাপাশি যারা এগুলোর সঙ্গে সম্পৃক্ত আছেন প্রসেসিংয়ের সঙ্গে, তারা কিন্তু বলছেন যে তারা একটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। এবং এই ক্ষতির ক্ষেত্রে তারা বলছেন যে কর্তৃপক্ষের উদাসীনতার পাশাপাশি কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটি যেন খতিয়ে দেখা হয়। এবং তারা কিন্তু বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে অনেকেই কিন্তু এটি নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। তো সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিকরা, সাধারণ নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষত ফেসবুকে। তারা বলেছেন যে পরপর এই ঘটনাগুলো নিছক দুর্ঘটনা নাকি উদ্দেশ্য প্রণোদিত সেগুলোর জন্য সরকারের পক্ষ থেকে খতিয়ে দেখা হয় এমন দাবি কিন্তু তারা জানাচ্ছেন। আমাদের অন্যান্য সহকর্মীরাও কিন্তু এই বিমানবন্দরের বিভিন্ন পয়েন্ট থেকে আজকের যে দুর্ঘটনা সেটির সংবাদ সংগ্রহ করছেন। চলে যেতে চাই সহকর্মী আতাউর কাউসারের কাছে, যিনি দুর্ঘটনাস্থলের ঠিক সামনেই রয়েছেন। ঠিক উল্টো পাশে আমি আছি, আমার পেছনে বিমানবন্দর কার্গো কমপ্লেক্সের যেই অংশে এখন আগুনটি দেখতে পাচ্ছেন, এই খুব হালকা কিছু দেখা যাচ্ছে যেখানে আগুন জ্বলছে। এইভাবে এই ঘটনাটি ঘটেছে এবং বিমানবন্দর কার্গো কমপ্লেক্স সম্পর্কে যারা পরিচিত আছেন তারাও জানেন। এবং আমি দক্ষিণমুখী এই স্কয়ার ফিটের মতো জায়গা হবে এখানকার মানুষজন আমাদের তারা বলছেন উত্তর দিক থেকে আগুনের সূত্রপাত ঘটে। এইভাবে এই ঘটনাটি ঘটেছে এবং বিমানবন্দর কার্গো কমপ্লেক্স সম্পর্কে যারা পরিচিত আছেন তারাও জানেন। এবং আমি একটু ব্যাখ্যা করতে চাই যে উত্তর দক্ষিণমুখী এই কার্গো কমপ্লেক্সটি প্রায় 50,000 স্কয়ার ফিটের মতন জায়গা নিয়ে হবে। এখানকার মানুষজন আমাদের যতটুকু বলেছেন, তারা বলছেন যে প্রথমে উত্তর দিক থেকে আগুনের সূত্রপাত ঘটে বেলা 2টার কিছু পরে এবং খুব অল্প সময়ের মধ্যে 10 মিনিটের মধ্যে আগুনটি কিন্তু পাশে আরো বেশ কিছু এলাকায় ছড়িয়ে যায়। এবং তারা বলছেন যে সেই শুরুতেই যদি আগুন নিয়ন্ত্রণে আনার সুযোগ থাকতো তাহলে কোনোভাবে আগুন এত ছড়িয়ে যেত না। এবং আগুন ছড়ানোর পেছনে যে কারণ তারা দেখাচ্ছেন, তারা বলছেন যে এই আমদানি কার্গোতে বিদেশ থেকে প্রচুর জিনিসপত্র আমদানি করা হয়, এর মাঝে একটি অন্যতম উপাকরণ হচ্ছে কেমিক্যাল, যা গার্মেন্টসের বিভিন্ন অ্যাক্সেসরিজের বা গার্মেন্টসের কাজে ব্যবহৃত হয় এবং একই সাথে ওষুধ শিল্পে ব্যবহার করা হয়। এ ধরনের প্রচুর উপকরণ বা কেমিক্যালসও বিমানবন্দরের মাধ্যমে যে কেমিক্যালগুলো আমদানি করা হয় সেই কেমিক্যালগুলো এই আমদানি কার্গো এলাকায় রাখা হয়, যার প্রেক্ষিতে যখন আগুন সেই রাসায়নিকের সংস্পর্শে এসেছে স্বাভাবিকভাবেই আগুন অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে। এবং এখানকার যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা বলছেন যে তারা যেমনটি দেখেছেন যে ফায়ার সার্ভিস পানি দিয়ে এক জায়গায় আগুন নেভানোর চেষ্টা করেছেন, কিছু সময় পরে ওই জায়গায় আগুন আবার ডেভেলপ করেছে। এক্ষেত্রে তারা বলছেন যে হয়তো রাসায়নিকের আগুন হওয়ার কারণেই এমনটি হতে পারে, যদিও ফায়ার সার্ভিস খুবই ভালোভাবে জানে যে রাসায়নিকের আগুন কিভাবে তারা নিয়ন্ত্রণে আনবে, বিদ্যুৎ থেকে সৃষ্ট আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনবে, কোন আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়, তার প্রত্যেকটি বিষয়ে ফায়ার সার্ভিস জানে। তারপরেও আসলে অনেক লম্বা সময় এখন পর্যন্ত লেগে গেল। আপনার 2টোর শুরুতে আগুনের ঘটনা ঘটে, এখন প্রায় 5 ঘন্টা ধরে আগুন জ্বলছে। এবং যে বিশাল এলাকাটির কথা আমি বলেছি যে উত্তর থেকে দক্ষিণমুখী এই যে কার্গো কমপ্লেক্স, এখানকার মানুষজন বা প্রত্যক্ষদর্শী যারা আছে তারা বলছেন যে উত্তর দিক থেকে শুরু হওয়া আগুন দক্ষিণ দিকের শেষ পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং এক পর্যায়ে ফায়ার সার্ভিস উত্তর দিক এবং দক্ষিণ দিক দোনো দিক দিয়ে ঢুকেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংখ্যাটা একটু জানিয়ে দিতে চাই, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের 13টি সার্ভিস স্টেশনের মোট 37টি ইউনিট
কাজ করছে। এখন থেকে 20 মিনিট আগে ফায়ার সার্ভিস বিভিন্ন সূত্র আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস আসলে কাজ করতে গেলে অন্যতম যে জিনিসটি তাদের প্রয়োজন হয় সেটি হচ্ছে পানি। তো তারা পানিরও কিছুটা সংকটে পড়েছেন, যার প্রেক্ষিতে আমরা দেখেছি ঢাকা ওয়াসার কিছু গাড়ি আমরা দেখেছি, পানিবাহী গাড়ি এসেছে পানি যাতে নিরবিচ্ছিন্নভাবে পানি সরবরাহ করা যায়। তবে একটি জিনিস বলতে চাই যে এই যে কার্গো কমপ্লেক্সের যে সড়কটি, সেই সড়কের উল্টো পাশে অর্থাৎ পূর্ব পাশে আমরা কিছু ফায়ার হাইড্রেন্ট দেখেছি, যে ফায়ার হাইড্রেন্টগুলো আসলে ব্যবহার করা হয়নি। তো এটি আসলে একটি অন্যতম অভিযোগের বিষয়। এখানকার মানুষজন যেমনটি বলছিলেন যে আসলে এই একটি আন্তর্জাতিক বিমানবন্দরে, কার্গো কমপ্লেক্সে এবং বিমানবন্দরের আশপাশে যে ধরনের অগ্নি নিরাপত্তা থাকা প্রয়োজন, সেই বিষয়টি কিন্তু আজকের এই আগুনের মাধ্যমে প্রশ্নের সম্মুখীন হয়েছে যে আসলে সেই অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা থাকা উচিত সেটি কি সচল আছে কিনা, বা সচল থাকলেও সেটি কি আসলে মান উপযোগী কিনা, না হলে কেন এভাবে একটি আগুন ডেভেলপ করলো। তারা বলছেন যে এক একটি কার্গো কমপ্লেক্সে হাজার হাজার কোটি টাকার মালামাল থাকে এবং স্বাভাবিকভাবেই এই মালামালগুলো যাতে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে এখানে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার হাইড্রেন্ট এবং যে ফায়ার সার্ভিসের যে ফায়ারকারী যে বলগুলো রয়েছে বা ফায়ার এক্সটিংগুইশার, প্রত্যেকটি জিনিসই এখানে থাকার কথা এবং সচল থাকার কথা। তো সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে প্রতিটি জিনিস যদি এখানে থাকে এবং সচল থাকে তাহলে কিভাবে আগুনটি ডেভেলপ করলো। আমরা দেখেছি বেলা 2টোর পর থেকে আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়েছে এবং ধোঁয়া এখনো পর্যন্ত, যখন এই বিমানবন্দরে আসছিলাম অনেক দূর থেকে দেখা যে ধোঁয়া আচ্ছন্ন হয়ে আছে পুরো বিমানবন্দর এলাকা এবং ধোঁয়ার একটি কুণ্ডলী একটি নির্দিষ্ট এলাকা সেটি ভূমি থেকে আকাশে ছুঁয়েছে, অর্থাৎ অনেক ব্যাপ্তি ছিল প্রচন্ড এই আগুনের। এবং যে বিষয়টি আমি শুরুতে বলছিলাম যে আমি যেখানে দাঁড়িয়েছি তার উল্টা পাশে যেখানে ফায়ার সার্ভিস বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো কমপ্লেক্স, সেই কার্গো কমপ্লেক্সে একটি জায়গায় আগুন জ্বলছিল, সেটি আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস যে কথাটি বলছিলাম সেটি কিন্তু এখন আবার দেখা যাচ্ছে ওই একই জায়গায় আবার আগুন ডেভেলপ হয়েছে, ওই একই জায়গায় আগুন ডেভেলপ হয়েছে আবারও। যেটি বলছিলাম যে আমি এখানে আসার পরে এ পর্যন্ত 5 বার আমি আগুনটি ডেভেলপ হতে দেখেছি এবং 5 বারই আমি দেখেছি ফায়ার সার্ভিস সে আগুনটি নিয়ন্ত্রণে কাজ করেছে। কিছু সময় পরে যদিও আবার আগুনটি জ্বলে উঠেছে এবং এই আগুনটি এখান থেকে উত্তর দিক থেকে শুরু হয়ে দক্ষিণ দিক পর্যন্ত পুরোটি অংশেই আগুন ছড়িয়ে পড়েছিল, যার প্রেক্ষিতে এখানের ভেতরে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আগুন নেভার পরে তদন্ত কমিটি, স্বাভাবিকভাবে একটি তদন্ত কমিটি হবে, তখন সেটি নিশ্চিত হওয়া যাবে যে আসলে কি পরিমাণ আগুন মানে কি পরিমাণ জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই যে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট এখানে কাজ করছে এবং বেলা 2টোর পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আনসার যে যেখান থেকে যেভাবে পেরেছেন তারা কিন্তু এখানে এসে তাদের দায়িত্ব পালন করছেন। এবং একটি বিশেষ বিষয় বলাই যায় যে যেহেতু জায়গাটি খুব একটি স্পর্শকাতর জায়গা এবং এখানে প্রবেশাধিকার সংরক্ষিত, যে কারণে আসলে খুব বেশি মানুষজনের ভিড় অন্যান্য জায়গায় আমরা যেমনটি দেখি সেটি এখানে নেই এবং সেনাবাহিনী পুরো রাস্তাতেই তারা কাজ করছেন কোনোভাবেই যেন বহিরাগত মানুষ সেখানে প্রবেশ করতে না পারে। তো এভাবে করে আগুন নির্বাপনের যে কাজটি সে কাজটি তারা করছেন। আমরা ফায়ার সার্ভিসের সবগুলো গাড়ি দেখেছি ভেতরে আছে এবং ওয়াসারও যে গাড়িগুলো সেগুলো আমরা দেখেছি যে ভেতরে এসে সেখানে পানি সরবরাহ করছে যাতে আগুন নেভানোর জন্য যে প্রধান উপকরণ পানি বা অন্যান্য যা যা কিছুর প্রয়োজন হয় সেটির কোনোভাবে কোনো কমতি না থাকে। তো এভাবে ফায়ার সার্ভিসের 13টি সার্ভিস স্টেশনের 37টি ইউনিট এখানে কাজ করছে। আগুন তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আমরাও আশা করছি যে খুব শীঘ্রই হয়তো ফায়ার সার্ভিসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে। তো সেই দক্ষিণ দিক থেকে উত্তর দিক থেকে শুরু হওয়া আগুন দক্ষিণ দিকে ছড়িয়েছিল, এখন সেই দক্ষিণ দিকে আমরা আগুনটি দেখতে পাচ্ছি না, মাঝামাঝি কিছু জায়গায়। সহকর্মী আতার কাউসার এবং শাকির আহমেদ জানাচ্ছিলেন সবশেষ পরিস্থিতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং আমরা পুরো খবর জুড়েই আমাদের সহকর্মীরা প্রতি মুহূর্তে আপনাদের সেই খবর জানিয়ে দেবেন। শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুনের ঘটনায় অব্যবস্থাপনাকে দায়ী করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এতে প্রাথমিকভাবে প্রায় 10,000 কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ওয়্যারহাউস এবং একটি এয়ার এক্সপ্রেস পুরোপুরি পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। অসতর্কতা নাকি অবহেলার কারণে আগুন তা খতিয়ে দেখার পরামর্শ তাদের।
আগুনটা যেখানে লাগলো কার্গোতে, সেইখানে কেন লাগলো এবং এই যে ওইখানে এই ব্যবস্থাপনা ছিল কিনা সেটা কিন্তু দেখতে হবে। যদি না থেকে থাকে সেখানে আমরা দাহ্য পদার্থ বা কেমিক্যাল আইটেম যে আমরা রাখি সেটা আমরা কতটুকু প্রোটেক্টিভলি রেখেছিলাম সেটা আমাদেরকে দেখতে হবে। সেটা অবশ্যই ভাবনার একটা বিষয় রয়ে গেছে। সেখানে কোনো লফল ছিল কিনা, আমাদের কোনো দুর্বলতা আছে কিনা সেটা বের করতে হবে। বিলিয়ন ডলারের উপরে ক্ষয়ক্ষতি হবে। আমাদের এই বিশেষ করে এয়ার এক্সপ্রেস ইউনিটটা একবারে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। যদি কোনো কারণে সেখানে অনেকগুলো ইউএলডি রাখা আছে, সেই ইউএলডি গুলা থেকে শুরু করে আমাদের বোর্ডিং ব্রিজ থেকে শুরু করে যদি সেদিকে যায় তাহলে দ্যাট ক্যান গো লিড আপ টু দা ডিজে টার্মিনাল, এবং সেখানে সেটা আমাদের মেইন টার্মিনাল চলে যেতে পারে। বাট আমরা অপেক্ষা করছি যে আমাদের অগ্নি নির্বাপক বাহিনী সেটা কতটুকু নিয়ন্ত্রণে আসতে পারে। আমরা যখন এয়ারপোর্ট দিয়ে কোনো মাল আনি বা দেই সেটা কিন্তু আসলে আমরা সময়ের মূল্যের কারণে আমরা এই এয়ারপোর্টটা ইউজ করি, নাহলে তো আমরা জাহাজে আনতে পারতাম। ফলে এইটা আসলে শুধু গুডসের পরিমাণ দিয়ে যে গুডসে এখানে আমার 100 কোটি টাকার গুডস বা 200 কোটি টাকার গুডস পুড়ে গেছে, এইটা আসলে এই মূল্যমান দিয়ে আপনি বিচার করলে হবে না। এটার কনসিকুয়েন্সেস ভ্যালু যেটা আছে সেটা আরো অনেক 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 বেশি গুণ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুনে উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকায় ঢাকামুখী ফ্লাইট চট্টগ্রাম সিলেটে অবতরণ করছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আছেন সহকর্মী শফিকুল আলম এবং সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী কামুল কবির। সরাসরি শুরুতে যাচ্ছি শফিকের কাছে। আমি একটু দেখানোর চেষ্টা করি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এরকম দুবাই এবং শারজাগামী দুটি ফ্লাইটের যাত্রীদের ভোগান্তির কোনো শেষ। দুবাই যাওয়ার কথা ছিল 7টা বিশেষ, সেটি এখনও যেতে পারেনি। আরেকটি শারজায় বাংলাদেশ বিমানে করে যাওয়ার কথা 8টা 45, তাদেরকে এখনও ভেতরে ঢোকায়নি। সেক্ষেত্রে এই দুটি বিমানের যাত্রীদের সামনে অর্থাৎ তারা দুবাই এবং শারজায় যেতে পারবে কিনা সেটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই মুহূর্তে যাত্রীরা কিন্তু সবাই কিন্তু যে ট্রলি রয়েছে সেই ট্রলির মধ্যেই কিন্তু আর অনেকে বসে আছে, অনেকে বসে ঘুমাচ্ছেন এবং তাদের এই অবস্থা। তারা বলছে আসলে তারা নিজেরাও জানে না তারা যেতে পারবেন কি না, যেহেতু ঢাকা একটি ঘটনা ঘটেছে, দুর্ঘটনায় তার প্রভাব পড়ছে চট্টগ্রামে কিন্তু ঢাকা থেকে প্রায় 6টি আন্তর্জাতিক বিমান ঢাকায় নামতে না পারে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে এবং অভ্যন্তরীণ 2টি। এছাড়া চট্টগ্রাম থেকে যে বিমানগুলো ঢাকায় ছেড়ে দেওয়ার কথা ছিল সেগুলো ছেড়ে যায়নি। এতে করে বিমানবন্দরে জটলা সৃষ্টি হয়েছে, পাশাপাশি ভোগান্তি তো রয়েছে। এখানে বিশেষ করে যে দুটি বিমানের প্রায় 400 থেকে 500 যাত্রী, তারা কিন্তু এরকম লাগেজ হাতে নিয়ে 3 থেকে 4 ঘন্টা ধরে কিন্তু এখানটায় দাঁড়িয়ে আছে এবং তাদেরকে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং তারা কখন যেতে পারবে। এখন কর্তৃপক্ষ একটি সিগন্যাল দিয়েছে ভেতরে ঢোকার জন্য যাত্রীদের। এখন সবাই কিন্তু হুড়মুড় করে কিন্তু গাদাগাদি করে কিন্তু কে কার আগে যেতে পারবে সেই নির্দেশনার পর কিন্তু সবাই ভেতরে ঢোকার চেষ্টা করছে। আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করি। বিশেষ করে এইটা হচ্ছে বাংলাদেশ বিমানে দুবাইগামী ফ্লাইট, যেটি 7টায় যাওয়ার কথা ছিল সেটি এখনো পর্যন্ত প্রায় 20 মিনিট দেরি হয়ে গেছে। সেটি হয়তো তাদের ভেতরে যাওয়ার জন্য বলছে। আর 8টা 45-এ যেটি শারজাগামী ফ্লাইট, যেগুলো 2 থেকে 3 ঘন্টা আগে তাদেরকে ভেতরে ঢোকানোর কথা, সেক্ষেত্রে কিন্তু এখন তাদেরকে ঢোকানো হচ্ছে এবং ঢোকানোর পর তারা কখন যেতে পারবে সেটা নিয়েও কিন্তু অনিশ্চয়তা দেখা দিয়েছে। তো সব কিছু মিলিয়ে যেটি বলতে পারি, দুটি বিমানের, একটি হচ্ছে শারজাহ, একটি দুবাইগামী দুটি বিমানের কিন্তু যাত্রীদের ভোগান্তি এবং অনিশ্চয়তা দেখা দিয়েছে, উৎকণ্ঠা দেখা দিয়েছে তারা যেতে পারবে কিনা। তো আমি এই মুহূর্তে চলে যাচ্ছি সিলেটে, সেখানে রয়েছে একরামুল। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সেকশনে আগুন লাগার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনো ধরনের ফ্লাইট তো ছেড়েই যায়নি, বরঞ্চ 3টা 31 মিনিটের বিমানের রিয়ার ঢাকা ফ্লাইটটি সিলেটে অবতরণ করে এবং 396 জন যাত্রী নিয়ে এই অবতরণের পরে 6টা 5 মিনিটে সিঙ্গাপুর এবং 6টা 15 মিনিট থেকে মালের থেকে 2টা ফ্লাইট, ইউএস বাংলা 2টি ফ্লাইট এখানে এসে অবতরণ করেন এবং এই 3টি ফ্লাইট বর্তমানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা অপেক্ষা করছে এবং রিয়াদ থেকে যে ফ্লাইটটা সে
এইখানে এসে পৌঁছে গিয়েছিল, সেখানে 12 জন যাত্রী ছিল সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক ফ্লাইট, এবং তারা এখান থেকে নেমে যেতে পারে, কিন্তু বাকিগুলা বিমানে অবস্থান করছেন। কিন্তু সবচাইতে যেই এখানে যারা যাত্রীরা আছে তারা ভোগান্তি এবং আতঙ্ক এবং শঙ্কার মধ্যে আছে, সেটা হচ্ছে কি অনেকের ফ্লাইট আন্তর্জাতিক ফ্লাইট এখান থেকে ডোমেস্টিক ফ্লাইট হওয়ার পরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন রুটে সেই মধ্যপ্রাচ্য কিংবা অস্ট্রেলিয়া বা অন্যান্য জায়গা যাওয়ার জন্য 10টা 11টা 12টা এই ধরনের বিভিন্ন ফ্লাইটের যাত্রীরা এখানে আছেন। এবং আমরা দেখেছি অনেক যাত্রীরা রাত 10টা কিংবা 8:30 যাওয়ার জন্য সেরা বিকাল থেকে অপেক্ষা করছিল যে এই ফ্লাইটগুলো ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে আন্তর্জাতিক গন্তব্যে ছেড়ে যাবে, এবং তারা এখানে বেশ ভোগান্তি এবং আতঙ্কের মধ্যে আছে। এবং কখন এসে এই ফ্লাইট চালু হয়, কখন অভ্যন্তরীণ রুটে গিয়ে সে আন্তর্জাতিক ফ্লাইটে উঠবে সেটা এখনো বলা যাচ্ছে না। দীর্ঘ সময় তারা এখানে অপেক্ষা করছেন, বলা যায় একেবারে দুপুর থেকেই। এখানে আমরা অনেককে পেয়েছিলাম দুপুর থেকে তারা বিমানের যে সময় তার 2-3 ঘন্টা আগেই এসেছেন, এসে এখানে অপেক্ষা করছিলেন যে তারা ঢাকায় যাবেন ডোমেস্টিক ফ্লাইটে, কিন্তু এখন পর্যন্ত ডোমেস্টিক ফ্লাইটে ঢাকা যাওয়ার মতো কোনো খবর আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। এখানকার বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ আমাদেরকে জানিয়েছেন যে 3টি ফ্লাইটে যাত্রীরা ভালোই আছে, এবং ঢাকার অবস্থা ভালো হলে ঢাকা থেকে যখন তারা সিগন্যাল পাবেন তখন এখান থেকে এই ফ্লাইট সহ যে ডোমেস্টিক ফ্লাইটগুলো আছে তখন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। মোটামুটি এই ছিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে কোনো ফ্লাইট ছেড়ে যাচ্ছে না ঢাকার উদ্দেশ্যে, এবং ঢাকা থেকে 3টি ফ্লাইট এসে এখানে জরুরি অবতরণ করছে, তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আমরা এতক্ষণ সিলেটে এবং চট্টগ্রামে। ভয়াবহ আগুনে পড়ছে শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রায় 2টার পর থেকে এখন 8:45, তার মানে হচ্ছে প্রায় 6 ঘন্টার কাছাকাছি হয়ে আসলো। যেমনটা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি, আগুন নিয়ন্ত্রণে কিন্তু ফায়ার সার্ভিস কাজ করছে। আর এই বিমানের ঘটনায় আগুনের ঘটনায় আমরা দেখতে পেয়েছি যে বিকেল 4টার পর থেকে কিন্তু বিমান চলাচল বন্ধ রয়েছে, এবং রাত 9টা পর্যন্ত প্রথমে কথা বলা হলেও পরবর্তীতে কিছুক্ষণ আগে আমরা যেমনটা সবশেষ জানতে পেরেছি যে উপদেষ্টা জানিয়েছেন যে রাতের মধ্যেই কিন্তু হচ্ছে যে বিমান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে, এবং এই আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি রানওয়ে প্রভাবীভাবে সচল করার জন্য তারা কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছেন বলে যেমনটা উপদেষ্টা জানিয়েছেন। আমরা যদি সবশেষ তথ্য জানিয়ে রাখতে চাই যে যেহেতু 4টার পর থেকে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল যেগুলো কিনা আসলে বিমান চলাচল ওঠানামা বন্ধ রাখার কারণে কিন্তু এই মুহূর্তে সেই ফ্লাইটগুলো বাতিল করা বলে সময় পরিবর্তন করা হয়েছে। এবং আমরা যতটুকু সবশেষ আমাদের কাছে তথ্যের কথা যদি বলতে চাই যে বেশ কয়েকটি বিমান কিন্তু রাজধানীর ঢাকার যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি রয়েছে অবতরণ করতে না পেরে সেগুলো কিছু বিমান চট্টগ্রামে, কিছু বিমান কিন্তু সিলেটে অবতরণ করেছে বলে আমাদের কাছে সবশেষ তথ্য এসেছে, এবং বেশ কয়েকটি বিমান এখন এই রানওয়েতে অবস্থান করছে। তো সবকিছু মিলিয়ে আগুনের ঘটনায় আমার কাছে ছিল টার্মিনাল থেকে সবশেষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। আপনারা জানেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে এবং এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাকির আহমেদ, সরাসরি যাচ্ছে তার কাছে। শাকির, শুনতে পাচ্ছেন, সবশেষ অবস্থা কি জানাবেন যে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলো কিনা? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে দুপুরের লাগা আগুন কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আমরা কিন্তু বারবার দেখতে পাচ্ছি যে আমরা ধারণা করছি যে হয়তো আগুনটি নিভে গিয়েছে, কিন্তু ঠিক তার কিছুক্ষণ পরেই আবার আরেকটি রুম থেকে আগুনের যে লেলিহান শিখা সেটি জানান দিচ্ছে যে আসলে এখনো পর্যন্ত অগ্নি নির্বাপনের যে পুরোপুরি সমাপ্ত হয়নি। অর্থাৎ আমরা কিন্তু থেমে থেমে বিভিন্ন রুম থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছি। বিশেষ করে এই কার্গো কমপ্লেক্সের মাঝখানের যে রুমগুলো রয়েছে সেই রুমগুলোতে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু আমরা মাঝখানের রুমগুলোতে দেখতে পাচ্ছি। পাশাপাশি উত্তর অংশে যেটি রয়েছে কার্গো কমপ্লেক্সের সেই উত্তরাংশেও কিন্তু আগুনের লেলিহান শিখা, পাশাপাশি ধোঁয়ার কুণ্ডলী কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি বলতে যাই যে এই কার্গো কমপ্লেক্স সহ বিমানবন্দরের অগ্নি নির্বাপন ব্যবস্থার যে ত্রুটি সেটি নিয়ে কিন্তু
কিন্তু গণমাধ্যমে বেশ কয়েকবার রিপোর্টও হয়েছে, বিশেষ করে এখানে অগ্নি নির্বাপনের যে যন্ত্রগুলো রয়েছে, আনুষঙ্গিক যে সরঞ্জামাদিগুলো, সেগুলো অনেকগুলোই অচল দীর্ঘদিন ধরে। গণমাধ্যমের প্রতিবেদন সহ কর্তৃপক্ষের প্রতি নানা ধরনের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে সেগুলো সচল করা এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটিকে নিরবিচ্ছিন্ন করা, নিরাপদ করার জন্য বারবার অনুরোধ করা হলেও বা জানানো হলেও কিন্তু সেটি কোনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যার কারণে আজকের এই দুর্ঘটনা, এমনটিও কিন্তু কেউ কেউ মনে করছেন। পাশাপাশি আরেকটি বিষয় বলতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষত ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আশঙ্কা করছেন যে পরপর 3টি অগ্নিকাণ্ড, মিরপুরের পরবর্তীতে চট্টগ্রামে, পাশাপাশি সবশেষ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনা, এটি নিছক কোনো দুর্ঘটনা নয়। তারা বলছেন যে এটি নাশকতাও হতে পারে। সেক্ষেত্রে তারা সরকারকে এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন, বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষ, তাদেরকে সেই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য অনুরোধ করছেন। পাশাপাশি এখানে আমদানিকারকরা যারা এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে যাদের মালামাল ছিল, তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে তারা সরকারকে নানা ধরনের ফি, অর্থাৎ নানা ধরনের অর্থ পরিশোধ করেই কিন্তু বিভিন্ন প্রক্রিয়া বা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে তারা তাদের পণ্যগুলো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে নিয়ে আসেন। সেই ক্ষেত্রে তারা তাদের ফি আদায় করার পরও যথাযথ নিরাপত্তা এবং তাদের পণ্যগুলো সংরক্ষণে যে কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে, এমন অভিযোগও কিন্তু এখানে যারা মালামাল রেখেছেন, অর্থাৎ যারা আমদানিকারক রয়েছেন, তারা কিন্তু করছেন। এবং আজকের এই দুর্ঘটনার পর এখানে রাখা যে মালামালগুলো রয়েছে, সেই মালামালগুলোর অধিকাংশ মালামালই নষ্ট হয়ে যাবে বা ব্যবহার অনুপযোগী হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে এবং বড় ধরনের যে ক্ষতি হবে সেই আশঙ্কায় কিন্তু করছেন যারা আমদানিকারক রয়েছেন তারা। এবং তারা বারবারই জোর দিয়ে বলছেন যে এই বিমানবন্দরের অব্যবস্থাপনা এবং অগ্নি নির্বাপন ব্যবস্থার যে অবহেলা রয়েছে, সেগুলো তারা চোখে আঙ্গুল দিয়ে কর্তৃপক্ষকে দেখিয়েছেন, কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে তেমন কোনো ধরনের সাড়া মেলেনি, যার কারণে আজকের এই দুর্ঘটনার সেটি হয়েছে। আর এই দুর্ঘটনার কারণে বিমানবন্দরের যে সার্বিক ব্যবস্থাপনা, সেটিতেও কিন্তু প্রভাব পড়েছে। আমরা দেখতে পেয়েছি এই ঘটনাস্থলের পার্শ্ববর্তী যে বিমানগুলো রয়েছে, সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও বিমানবন্দরের যে ওঠানামার কাজগুলো বিমানের, সেই ওঠানামার জায়গাটিতে ব্যাঘাত ঘটেছে এবং এখন পর্যন্ত 9টি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের যেগুলো কথা ছিল, সেগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করে কিন্তু আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর এবং সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করা হয়েছে। পাশাপাশি যে ফ্লাইটগুলো বিভিন্ন গন্তব্যে বিশ্বের বিভিন্ন জায়গায় এই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেই বেশ কয়েকটি ফ্লাইটেও কিন্তু ডিলে হচ্ছে এবং সেটি বিলম্বে ছাড়বে, এমন ঘোষণাও কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখানে কথা বলছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টা রয়েছেন, তিনি বলছিলেন তারা ঘটনা তদন্ত করবেন। পাশাপাশি তারা বলছেন যে এই এখন পর্যন্ত যেভাবে আসলে এই অগ্নি নির্বাপন ব্যবস্থায় তারা কাজ করছেন, সেই ক্ষেত্রে তারা আশা করছেন কিছুক্ষণের মধ্যেই হয়তো যে বিমান চলাচলের যে ব্যবস্থাপনা, সেটির জন্য তারা উপযুক্ত করতে পারবেন বিমানবন্দরটিকে। পাশাপাশি তারা বলছেন যে এই ধরনের অগ্নিকাণ্ড যেন না ঘটে, পরবর্তীতে কি কি ব্যবস্থা নেওয়া যায় তদন্ত করে সেই ব্যবস্থাগুলো নেওয়া হবে, এমন আশ্বাসও কিন্তু উপদেষ্টা দিয়েছেন। তো এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি থেমে থেমে যে আগুন, সেটি কিন্তু জ্বলছেই। আমাদের সহকর্মীরাও কিন্তু বিভিন্ন অংশে বিমানবন্দরের তাদের যে তথ্যগুলো সংগ্রহ করছেন, খবরাখবর সংগ্রহ করছেন। আমরা একটু স্টুডিওতে যেতে চাই, চলে যাচ্ছি স্টুডিওতে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাকির আহমেদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার ফাইটারদের অনেকেই আহত হয়েছেন, দগ্ধ হয়েছেন, তাদেরকে ভর্তি করা হয়েছে পাশে কুর্মিটোল হাসপাতালে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাইফুল রুদ্র, সরাসরি যাচ্ছে তার কাছে। রুদ্র, জেনারেল হাসপাতালে বিমানবন্দরের এই আগুনের ঘটনায় এখন পর্যন্ত 14 জনকে এই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। তার মধ্যে আনসার সদস্য আছেন 8 জন এবং স্বেচ্ছাসেবক আছেন 2 জন। সেই সঙ্গে বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সদস্য আছেন 1 জন। আপনারা দেখতে পাচ্ছেন তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং পরবর্তী ধাপগুলো সম্পন্ন করার জন্য হাসপাতালের জরুরি বিভাগে তাদেরকে রাখা হয়েছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলাম, চিকিৎসকরা যেমনটা বলছেন যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক যে চিকিৎসা সেগুলো দেওয়া হয়েছে এবং পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদেরকে দেখবেন এবং দেখে সেই অনুযায়ী তাদেরকে ব্যবস্থাপত্র দেওয়া হবে এবং বাকি প্রক্রিয়াগুলো তারা সম্পন্ন করবেন।
এরই মধ্যে আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করেছিলাম যে কি অবস্থায় তারা সেখানে দায়িত্ব পালন করেছিলেন এবং কিভাবে তারা আহত হয়েছেন সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। আপনারা সেখানে দায়িত্ব পালন করেছেন শুরু থেকেই, ভেতরে কি অবস্থা দেখেছেন আপনারা? ভেতরে অনেক আগুন, বুঝছেন। আসসালামু আলাইকুম, আমার নাম জিএম আতিকুর রহমান। অনেক আগুন ভিতরে, দাউ দাউ করে জ্বলছে, পানির মানে প্রচুর পানির দরকার আর কি। তারপরে অনেক সংকট, মানে ওই সময় পানি ছিল আর কি, তারপরে চলে আসার পরে কি হয়েছে এটা তো আর বলতে পারবো না। হ্যাঁ, আমি হয়েছি মনে করেন অসুস্থ লোক ছিল তো ভিতরে, আমরা ভিতরে চলে গেছিলাম আর কি। ওই ভিতরে ওই আগুন ই করেছে না, ওই আগুনের তাপে আমরা ওই গ্যাসের জন্য আমরা অসুস্থ হয়ে গেছি বেশিরভাগ। হ্যাঁ, গ্যাস ছিল আর কি। না, ওই ভিতরে সংবাদ নেওয়া সম্ভব হয়নি। আমরা ওই ফায়ার সার্ভিসের ওই পাইপ নিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছিলাম। ওখানে একটা বিস্ফোরণ হওয়ার পরে একটা ধোঁয়া, একটা গ্যাস আসছিল। গ্যাস আসার পরে আমাদের শ্বাসকষ্ট শুরু হয় এবং অত্যন্ত বমি হয়। বমি হওয়ার পরে সেন্সলেস হয়ে আমরা মনে করেন সেন্সলেস হয়ে যায়, তারপরে আর বলতে পারি না। এখানে ফায়ার সার্ভিসের একজন কর্মী আছেন, তিনিও সেখানে দায়িত্ব পালন করছিলেন। আমরা একটু চেষ্টা করি তার সঙ্গে কথা বলতে, যে তিনি তখন কি অবস্থায় ছিলেন এবং কি দেখেছেন। আমি ভিতরে আগুন নির্বাপন করতেছিলাম, ভিতরে অনেক আগুন জ্বলতেছে। আমি গিয়ে ওই আগুন নির্বাপন করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, পা পিছলে নিচেই পড়ে গেছি, নিচতলায় পড়ে গেছি দোতলা থেকে। হ্যাঁ, আমাদের গাড়ি থেকে পানি দিচ্ছিল, ব্রাঞ্চ ডেলিভারি ওজের মাধ্যমে ব্রাঞ্চ পাইপ দিয়ে ভিতরে পানি দিচ্ছিলাম আমরা। আগুন অনেক বড় আগুন। আগুন আসলে বিভিন্ন পার্টে পার্টে গড় সিস্টেম তো, তা ওইখানে আগুন নির্বাপন করতে সময় লাগবে, অনেক সময় লাগবে। আপনারা শুনছিলেন যে এখানে যারা দায়িত্ব পালন করেছেন তারা বলছিলেন যে কিভাবে সেখানে আগুন লেগেছে এবং আগুনের অবস্থাটা। আমাদের এখানে আরেকজন আনসার সদস্য আছেন, আপনি কিভাবে কি দেখেছেন? আমি প্রথমে যখন ইম্পোর্টে 2 নম্বর গেটে মানে যে পরিমাণ আগুন আমরা দেখলাম, পরে আমরা নিজেরা সহকর্মী সাইফুল রুদ্র জানাচ্ছিলেন কুলমিটুলা হাসপাতাল থেকে। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদেক।